হ্যালো এভরিওয়ান। এই তোমাদের ফিফথ সেমিস্টারের ক্লাস অনলাইনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কলেজ, এবং আজকে এই ক্লাসে আমি তোমাদের যেটা পড়াবো সেটা হলো সাম্রাজ্যবাদ, এবং সেখান থেকে প্রথম বিশ্বযুদ্ধে উত্তরণ, কি কি কারণে প্রথম বিশ্বযুদ্ধ দেখা দিয়েছিল। প্রথমেই বলি, তোমাদের একটা হিউজ সিলেবাস আছে, ডিএসসি A2, সেখান থেকে আমরা বেছে নিয়েছি, কলেজ কর্তৃপক্ষ সেটা বেছে নিয়েছে, এবং সেই TSE A2 ওই সিলেবাসের একটা পোর্শন, সেই পোর্শনের একটা অঙ্গ বা অংশ, সেটা হলো সাম্রাজ্যবাদ, এবং সেখান থেকে প্রথম বিশ্বযুদ্ধে উত্তর। সাম্রাজ্যবাদ এই কথাটাকে বুঝতে গেলে আমাদের একটু গোড়া থেকে শুরু করতে হবে। বিষয়টা কি? বিষয়টা হলো ইউরোপের ইতিহাসে প্রথম আমরা বিষয়টা লক্ষ্য করি। প্রথম বিশ্বযুদ্ধ পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর একটি ঘটনা, এবং এই বিশ্বযুদ্ধে কোনো একটিমাত্র দেশ নয়, ইউরোপের পাশাপাশি সারা পৃথিবীর দেশ যুদ্ধের অঙ্গীভূত হয়েছিল। প্রশ্ন হলো, কেন শুরু হলো এই বিশ্বযুদ্ধ? এই প্রশ্নের গভীরে যদি আমরা যাই, তাহলে আমরা বেশ কিছু কারণ দেখতে পাবো। তার মধ্যে একটা কারণ হলো সাম্রাজ্যবাদ। এখন সাম্রাজ্যবাদ বিষয়টা কি? এক কথায় বললে, যখন কোনো দেশ জোর করে বা অন্য কোনো পদ্ধতিতে আর এক অন্য দেশকে দখল করে রাখে, বা সেই দেশে শাসন কায়েম করে, তখন সেই দেশটা হয়ে যায় সেই দেশের একটা উপনিবেশ বা সাম্রাজ্য। আমরা দেখব প্রথম বিশ্বযুদ্ধের আগে ইউরোপের কয়েকটা উন্নত শক্তিশালী রাষ্ট্র, বিশেষ করে ইংল্যান্ড, ফ্রান্স, পর্তুগাল, স্পেন, জার্মান, নেদারল্যান্ড, রাশিয়া, এই সমস্ত দেশগুলো এশিয়া, আফ্রিকা এবং ল্যাটিন আমেরিকার অধিকাংশ দেশগুলোকে দখল করে নিয়েছে। ঠিক যেমন আমাদের ভারতবর্ষ 1947-এর আগে ইংল্যান্ডের অধীনে ছিল। এখন প্রশ্ন হলো, এই সমস্ত ইউরোপীয় রাষ্ট্রগুলো কেন তারা উপনিবেশ বিস্তারে বা সাম্রাজ্য বিস্তারে ব্রতী হলো? এই প্রশ্নের উত্তরে আমি তোমাদের বলবো যেটা, সেটা হলো, এই ঘটনার কারণ খুঁজতে গেলে আমাদের আরো একটু ব্যাকে যেতে হবে, পেছনে ফিরে তাকাতে হবে। ঘটনাটা ঘটছে অষ্টাদশ শতকে। কোথায়? ইংল্যান্ড। শিল্প বিপ্লব। শিল্প বিপ্লবের ফলে ইংল্যান্ড এবং তার সাথে সাথে ইউরোপের অন্যান্য রাষ্ট্র পরবর্তীকালে তাদের উৎপাদন ব্যবস্থায় একটা আমূল পরিবর্তন ঘটে যায়। বিষয়টা কিরকম? শিল্প বিপ্লবে বিভিন্ন ধরনের উন্নত যন্ত্রপাতির আবিষ্কার ঘটে যায়। যেমন বস্ত্র শিল্পের ক্ষেত্রে ফ্লাইং শাটল বা উড়ন্ত মাকু, স্পিনিং জেনি, স্পিনিং মিউল, বা ধরো পরিবহন ব্যবস্থার ক্ষেত্রে পিচ রাস্তা তৈরির কৌশল, আবার রেল ইঞ্জিনের আবিষ্কার, শিল্পের অন্যতম প্রয়োজনীয় কাঁচামালের যোগান দ্রুত যাতে আসে, রেল ইঞ্জিন তাতে মারাত্মক ভূমিকা পালন করেছিল। পাশাপাশি কয়লা খনিতে কাজ করার জন্য হামফ্রে ডেভি নিরাপত্তা বাতি আবিষ্কার করে, এটা কম বেশি আমরা সকলেই জানি। এই সমস্ত যন্ত্রপাতি এই সমস্ত যন্ত্রপাতি
শিল্পের উৎপাদন ব্যবস্থায় বা পণ্য উৎপাদনের ক্ষেত্রে একটা আমূল পরিবর্তন ঘটিয়ে দেয়। ধরো, আগে যে মানুষটা সারা দিন একটা কারখানায় কাজ করে হয়তো একটা বস্ত্র তৈরি করতে পারতো, সারাদিন তাঁত চালিয়ে একটা বস্ত্র তৈরি করত, কিন্তু স্পিনিং জেনি বা ফ্লাইং শাটল ব্যবহার করার ফলে সেই মানুষটাই 50টা শাড়ি একটা দিনে তৈরি করছে। এই যে এক ধাপে শাড়ি বা কোনো বস্ত্রের উৎপাদন 1 থেকে 50-এ পৌঁছে যাওয়া, এই উৎপাদন ব্যবস্থার র্যাপিড ডেভেলপটা শিল্প বিপ্লব এনে দেয়। এখন প্রশ্ন হলো, এই যে হিউজ প্রোডাকশন, এত সংখ্যক প্রোডাকশন তৈরি হচ্ছে, কিন্তু সেগুলো তো বিক্রি করতে হবে। এখন বিক্রি করতে গেলে তাদেরকে বাজার খুঁজতে হবে। কিন্তু প্রবলেম হলো কি, ইংল্যান্ডে যে শিল্প বিপ্লব হলো, বা ইংল্যান্ডের পাশাপাশি তার পরবর্তীকালে ফ্রান্স, রাশিয়া, জার্মান, নেদারল্যান্ড, বেলজিয়াম, এই সমস্ত রাষ্ট্রে শিল্প বিপ্লব দেখা দিল, তারাও পণ্য বিক্রি করার জন্য বাজার খুঁজতে লাগলো। ফলত তাদের উৎপাদিত পণ্য আর ইউরোপের বাজারে বিক্রি করা সম্ভব হচ্ছে না। এরকমই পরিস্থিতিতে প্রথম তারা ইউরোপের বাইরে বাজার খোঁজার তাগিদ অনুভব করে, এবং তারপর থেকে ধীরে ধীরে তারা এশিয়া, আফ্রিকা এবং ল্যাটিন আমেরিকার মার্কেটগুলো দখল করার প্রচেষ্টা চালায়। ফলত তাদের মধ্যে একটা তীব্র প্রতিযোগিতা শুরু হয়, কে কোন দেশে যাবে এবং সেই দেশ দখল করে সেই দেশে বিজনেস করে। এটা যেমন একটা কারণ সাম্রাজ্যবাদের। পাশাপাশি শুধুমাত্র পণ্য বিক্রি করা নয়, যখন তারা বাজার পেয়ে গেল, ধরো আমাদের ভারতবর্ষের কথাই বলি, ইংল্যান্ড আমাদের ভারতবর্ষে এলো, এসে আমাদের দেশের মার্কেটটাকে দখল করলো। প্রশ্ন হলো, আমাদের দেশে মার্কেটে হিউজ চাহিদা তৈরি হয়েছে, বাট ইংল্যান্ডের কলে কাপড় তৈরি করার জন্য প্রয়োজনীয় তুলো বা সুতো তারা পাচ্ছে না ইংল্যান্ড থেকে। ফলত তারা কি করলো, তারা আমাদের দেশ থেকে তুলো তাদের দেশে পাঠিয়ে দিল, এবং ইংল্যান্ডের কলে কাপড় তৈরি হয়ে আমাদের দেশে তারা বিক্রি করতে লাগলো। এই দ্বিমুখী কারণের জন্য, অর্থাৎ প্রয়োজনীয় কাঁচামাল শিল্পে তৈরি বিভিন্ন পণ্য উৎপাদনের জন্য তাদের কাঁচামালের প্রয়োজন দেখা দিল, এবং সেই উৎপাদিত পণ্য বিক্রি করার জন্য বাজার। তাহলে একদিকে কাঁচামাল খোঁজা, অন্যদিকে উৎপাদিত পণ্য বিক্রি করার জন্য বাজার খোঁজা, এই দুটো তাগিদ তাদের মধ্যে দেশ খোঁজার জন্য একটা প্রতিযোগিতার আবহাওয়া বা পরিবেশ তৈরি করে দিয়েছিল। এবং এখান থেকেই আমরা দেখছি যে ইউরোপের উন্নত শক্তিশালী রাষ্ট্রগুলি পরস্পরের সঙ্গে একটা তিক্ত প্রতিযোগিতায় লিপ্ত হয়েছিল। এই যে বিষয়টা, এই প্রতিযোগিতার বিষয়টা বা দেশ কাড়াকাড়ির বিষয়টা, এটা অনেক পরবর্তীকালে রাশিয়ার প্রথম রাষ্ট্রনায়ক ভ্লাদিমির ইলিচ উলিয়ানভ লেনিন বিংশ শতকে তার একটা বিখ্যাত গ্রন্থ ইম্পেরিয়ালিজম, দ্য হাইয়েস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম, এই গ্রন্থে খুব সুন্দরভাবে বর্ণনা করেছেন যে কি কি কারণে বা কোন কোন ফ্যাক্টর কাজ করে ইম্পেরিয়ালিজমের ক্ষেত্রে বা সাম্রাজ্যবাদের পেছনে। তিনি 5টা প্রধান প্রধান ফ্যাক্টকে তুলে ধরেছেন, যেগুলি আবার একে অপরের সঙ্গে গভীরভাবে সম্পর্কযুক্ত। এই 5টা ফ্যাক্ট কি কি? নাম্বার 1, উৎপাদন ও পুঁজির কেন্দ্রীকরণ। উৎপাদন ও পুঁজির কেন্দ্রীকরণ। নাম্বার 2, লগ্নি পুঁজির বৃদ্ধিকরণ। আমি এগুলো এক্সপ্লেন করব, আগে আমি বলে নিই। লগ্নি পুঁজির বৃদ্ধিকরণ। নাম্বার 3, পুঁজির বিনিয়োগ বা পুঁজির রপ্তানি। নাম্বার 4, পুঁজি জোটের আবির্ভাব। পুঁজি জোটের আবির্ভাব। নাম্বার 5,
বিশ্বের ভূখণ্ড বন্টন বা পৃথিবী বন্টন, এই 5টা ফ্যাক্টকে তিনি ইন্ডিকেট করেছেন তার বিখ্যাত গ্রন্থ ইম্পেরিয়ালিজম দ্য হাইয়েস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম। বিষয়গুলো কি? আমরা যদি প্রথম পয়েন্টে আসি, পয়েন্টার হচ্ছে কি বলেছিলাম, সেটা হচ্ছে উৎপাদন ও পুঁজির কেন্দ্রীকরণ। অর্থাৎ যখন কোনো দেশে বা কোনো একটা কারখানায় বা কোনো একটা প্রোডাকশন হাউসে কোনো কিছু উৎপাদিত হবে, সেই উৎপাদিত বস্তুটাকে কি করতে হবে? কন্ট্রোলে রাখতে হবে। এবং কন্ট্রোল করবে কে? রাষ্ট্রশক্তি বা সেই কোম্পানির মালিক। এটাকে কন্ট্রোল করার পাশাপাশি এই পুঁজি, এই উৎপাদনটা যাতে অব্যাহত থাকে, অর্থাৎ ধরো একটা পেন তৈরির কারখানা, এই পেন তৈরির কারখানাটা চালাচ্ছেন একজন পুঁজিপতি মালিক। তিনি কি করবেন? যতগুলো পেন তৈরি হবে সব কটা পেনকে নিজের কন্ট্রোলে রাখবেন। পাশাপাশি এই পেন তৈরিটা যাতে বন্ধ না হয়, তিনি যাবতীয় পদ্ধতিতে সমস্ত কিছু তার পুঁজি এই কারখানাতে বিনিয়োগ করবেন। তিনি আরো অনেক টাকা জোগাড় করার চেষ্টা করবেন যাতে করে এই পেনটার উৎপাদন অব্যাহত থাকে। ফলত প্রোডাকশন যত বাড়বে, তার সেলিং বা বিক্রির পরিমাণটা ততটাই বাড়বে এবং সেই অনুযায়ী এই বিক্রির মধ্য দিয়ে তার মুনাফা বা লাভ তৈরি হয়। ফলত যখনই তার লভ্যাংশ বৃদ্ধি পাবে, তখন সেই পেন কোম্পানির মালিকটা একটা শক্তিশালী পুঁজিপতি বা ব্যবসায়ী রূপে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে। আর শক্তি বৃদ্ধি ঘটলেই সে তখন তার ব্যবসা বলছি সরি, বাণিজ্যের বা কোম্পানির বিস্তার ঘটাতে তৎপর হয়ে উঠবে। এটাই এখানে লেনিন বলতে চেয়েছে। ফলত যা যা হবার তাই হবে, সে তখন অন্য জায়গায় ব্যবসা করার চেষ্টা করবে এবং অন্য জায়গায় যেতে গেলে তাকে সেখানে জমি কিনতে হবে, কারখানা তৈরি করতে হবে। যদি জমি দিয়ে দেয় ভালো, না হলে সে লড়াই করবে, লড়াই করে জমি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করবে, কারণ জমি তার দরকার। নাম্বার 2, যে স্টেজটার কথা বলছেন ভ্লাদিমির ইলিচ উলিয়ানভ লেনিন, সেটা হলো লগ্নি পুঁজির বৃদ্ধিকরণ। বিষয়টা আবার বলছি, লগ্নি পুঁজির বৃদ্ধিকরণ। লগ্নি পুঁজি বিষয়টা কি? দেখবে, আমরা যখনই অর্থনৈতিকভাবে কখনো সংকট অনুভব করি, তখন আমরা ব্যাংকের দ্বারস্থ হই। কি বলি আমরা ব্যাংকে গিয়ে? যে আমার এত টাকা দরকার, আমার লোন প্রয়োজন, ঋণ প্রয়োজন, আমি ধীরে ধীরে বিষয়টা পরে মিটিয়ে দেব। ফলত ওই কোম্পানির মালিক যখন তার নিজের দ্বারা আর পুঁজির বিনিয়োগ বা টাকা সেই কোম্পানিতে ইনভেস্ট করা সম্ভব হচ্ছে না, তখন সে ব্যাংককে ওই কোম্পানির সঙ্গে জড়ায়। আবার ব্যাংকও চাইবে তার টাকা লগ্নি হোক, কারণ সে ঋণ দিলে তবেই তো ঋণের উপর সুদ নেবে এবং সুদের মধ্য দিয়ে তারও উপার্জন বা ব্যাংকের মুনাফা হবে। অর্থাৎ এক কথায় বলা যায়, কোম্পানি এবং ব্যাংক মালিক তারা একে অপরের হাত ধরে এগিয়ে চলে। ফলত যখন একটা কোম্পানির মালিক ব্যাংক থেকে ঋণ পেয়ে যাবে, তখন তার কোম্পানি অনেক বেশি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে এবং আরো শক্তিশালী হবে, আরো প্রোডাকশন বৃদ্ধি পাবে। তার প্রোডাক্ট বৃদ্ধি পেলে তার বিক্রি করার বাজার খুঁজতে হবে, এইভাবে বিক্রি করলে তার প্রচুর মুনাফা হবে। ঠিক একই পদ্ধতিতে ব্যাংকের হস্তক্ষেপে তার আরো মুনাফা বৃদ্ধি ঘটে যায় এবং যত তার উপার্জন বা আয় বৃদ্ধি হবে, তত তার অর্থনৈতিকভাবে ক্ষমতাও বৃদ্ধি হবে এবং সে চাইবে তার ব্যবসার বিস্তার ঘটাতে, আরো বিস্তার চায়। তখন সে কি করবে? যেহেতু সে চাইছে আরো বিস্তার ঘটাতে, তখন সে চাইবে, এখানেই লেনিন বলছেন 3 নম্বর পয়েন্টের কথা বা ফ্যাক্টরের কথা, সেটি হলো পুঁজির বিনিয়োগ বা ক্যাপিটাল ইনভেস্টমেন্ট বা বলতে পারো পুঁজির রপ্তানি। বিষয়টা কি? সে তখন চাইবে যে তার যে এত উপার্জিত পুঁজি বা টাকা,
সে ওই একটা কোম্পানির মধ্যে বিনিয়োগ করবে। সে তখন আরো অন্য কোম্পানি খুলবে বা অন্য কোনো কোম্পানির ক্ষেত্রে অংশীদারিত্ব নেবে। অংশীদারিত্ব আমরা জানি শেয়ারে কারবার বা অংশীদার বিজনেস। ফলত সে তখন কি করবে, একটা পৃথক অন্য কোম্পানিতে, যেমন ধরো তার আগে কারখানা ছিল পেন কারখানা, সে হঠাৎ করে কোনো একটা ঘড়ি কারখানার সঙ্গে অংশীদারিত্ব নিল, তাহলে তার ব্যবসার বিস্তার ঘটলো। আগে তার কোম্পানি শুধু পেন তৈরি করতো, এখন থেকে সে ঘড়ি কোম্পানির সঙ্গে যুক্ত হওয়ার ফলে পেনের পাশাপাশি সে মার্কেটে ঘড়িরও সাপ্লাই দিতে পারছে। এতে করে পুঁজির বৃদ্ধি হবে না হবে? নিশ্চয়ই হবে, কারণ তার ব্যবসার বিস্তার ঘটছে। ফলত কি হবে, যেমন ধরো তার প্রচুর পরিমাণ প্রোডাকশন তৈরি হবে, পাশাপাশি সে চাইবে তার প্রোডাকশন কস্টটা কমিয়ে দেবে। কমালে কি হবে, যত সে উৎপাদন খরচ কমাতে পারবে তত তার লভ্যাংশ বৃদ্ধি পাবে। যেমন ধরো আমেরিকার কোকা কোলা কোম্পানি সারা পৃথিবীতে ব্যবসা করছে একটা কোম্পানি, কিন্তু সে চাইবে তার কোকা কোলা কোম্পানির প্রোডাক্টটা একই দামে সারা পৃথিবীতে বিক্রি হবে। এতে করে কি হবে, এতে করে তার বিক্রির পরিমাণটা অনেক বেড়ে যাবে। আর বিক্রির পরিমাণ বাড়লে তার লভ্যাংশ বৃদ্ধি পাবে, লাভ বৃদ্ধি পাবে। আর সেই আবার একই পদ্ধতির মধ্যে আমরা প্রবেশ করে যাই, যে যখনই লাভ্যাংশ বা লাভের অঙ্ক বেড়ে যাবে তখন সে আরো অর্থনৈতিকভাবে শক্তিশালী হবে। আর শক্তিশালী হওয়ার মধ্য দিয়েই তার তখন কি ঘটবে, সে তখন চাইবে যে তার ব্যবসার আরো বিস্তার হোক এবং জমি দখল করতে সে তৎপর হবে। যেমন আমরা দেখি ইউরোপীয় সাম্রাজ্যবাদের ক্ষেত্রে যে ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়া, জার্মানি এরা কিভাবে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল শুধুমাত্র ওই শিল্প বিপ্লবের ব্যবসার সাথে। এর পরের যে পয়েন্টের কথা বলছেন লেনিন, সেটি হলো পুঁজি জোটের আবির্ভাব। বিষয়টা খুব ইন্টারেস্টিং। পুঁজি জোটের আবির্ভাব, ধরো পেন কোম্পানি সেও ব্যবসা করছে, কিন্তু পেনের তো আর একটা কোম্পানি থাকছে না, তার দেখে আরো অন্য ব্যবসা শুরু হচ্ছে পেনের। আমরা জানি আমাদের মার্কেটে কত রকমের পেন চলে, লিঙ্ক চলে, মন্টেক্স চলে, রিলন্স চলে, আরো অনেক রকম পেন তোমরা ব্যবহার করো জানো। প্রশ্ন হলো, পুঁজি জোটের কথা যখন বলা হচ্ছে, এই পেন কোম্পানির মালিকরা তাদের নিজেদের ব্যবসার স্বার্থে তারা নিজেদের মধ্যে একটা সংগঠন গড়ে তুলবে এবং সেই সংগঠনের কিছু নিজস্ব নিয়ম কানুন থাকছে। কেন তারা এটা করছে? তাদের নিজেদের স্বার্থে। তোমাদের প্রশ্ন আসতে পারে যে একজন শত্রু কোম্পানি আর এক শত্রু কোম্পানির সঙ্গে কেন সংগঠন গড়ে তুলবে? তার কারণ হলো, একটা সংগঠন বা গিল্ড সিস্টেম থাকলে কোম্পানিগুলো অনেক সিকিউর থাকে, কেউ কারোর বিরুদ্ধে কোনো বাজে বা ধরো জোচ্চুরি এইসব বিষয়গুলো, ফ্রড সিস্টেম যেটাকে বলা হয়, হবে না। এই কোম্পানি সংগঠনগুলো তারা নিজেদের স্বার্থে কাজ করে, একে অপরের সঙ্গে থাকে। যেমন আধুনিক এরকম অনেক সংগঠন আছে, ফিকি, আইসোচেম, বা ধরো আমাদের উলুবেড়িয়া ব্যবসায়ী সংঘ। এখানে আমরা কি দেখি, যে এখানে যতগুলো দোকান আছে, দোকানদার তাদের মধ্যে একটা সংগঠন রয়েছে, তারা তাদের নিজস্ব নিয়ম কানুন রেখেছে, নিয়ম কানুন অনুযায়ী তারা ব্যবসা চালায়। এখন ধরো তুমি যদি হঠাৎ করে একজন ব্যবসায়ী হও এবং উলুবেড়িয়াতে ব্যবসা করতে যাও, তাহলে কিন্তু এই সংগঠনের মধ্যে তোমাকে অন্তর্ভুক্ত হতে হবে, তা না হলে তুমি বিপদে পড়ে যাবে। কেন? তোমার তো মনেই হতেই পারে যে আমি কেন সংগঠনে যাব, সেখানে অত টাকা চাঁদা দিতে হবে, এত কিছু নিয়ম শৃঙ্খলা মানতে হবে। আমি একজন স্বাধীন ব্যবসায়ী, স্বাধীনভাবে ব্যবসা করব। হ্যাঁ, তুমি করতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু প্রবলেম তোমাকে অন্য জায়গায় ফেস করতে হবে। জাস্ট ফর এক্সাম্পল, আমাদের কলেজ গেটের ওখানেই আমরা অনেক জেরক্স দোকান দেখি। এই জেরক্স দোকানেরও একটা সংগঠন আছে। কি হয় বিষয়টা, ধরো তুমি জেরক্স দোকান নতুন করলে, তোমাকে ওই সংগঠনে নাম লেখাতে হবে।
যদি না লেখাও তাহলে কি হবে, ওই সংগঠনের তরফ থেকে একদল কর্মচারী আছে যারা জেরক্স দোকানে প্রত্যেকটা প্রয়োজন মিটিয়ে যায়। ফর এক্সাম্পল, ধরো জেরক্সের মেশিনের কালি শেষ হয়ে গেছে, তখন ওই সংগঠন থেকে একজন কর্মী আছে, ফোন করলে তারা কালি সাপ্লাই দিয়ে দেয়। কাগজ শেষ হয়ে গেছে, কাগজ সাপ্লাই দিয়ে যায়। মেশিন খারাপ হয়ে গেছে, সেই মেশিনের মিস্ত্রিকেও ওরা সাপ্লাই দেয় বা জোগাড় করে নেয়। কিন্তু তুমি যদি সংগঠনের সদস্য না হও, তাহলে তুমি চাইলেও কোনো মিস্ত্রিকে পাবে না। কারণ তুমি যদি স্বাধীনভাবে মিস্ত্রিকে নিয়েও আসো, তাহলে ওই মিস্ত্রির কপালেও দুঃখ আছে। কেন না, ও ওই একা একটা দোকানদারেরই কাজ করতে পারবে, বাকি উলগড়িয়া মার্কেটের আর কারোর কাজ পাবে না। সুতরাং কোনো মিস্ত্রিও তোমার সঙ্গে কোঅপারেট করবে, কোনো কালি সাপ্লায়ার, কোনো পেপার সাপ্লায়ার তোমার সঙ্গে সাপ্লাই দেবে। তুমি ভাবতে পারো এতে আমার কি আসে যায়, আমি একা দোকানদার, আমি আমার বুঝে নেব। হ্যাঁ, বুঝে নাও। তুমি দোকান বন্ধ করে একদিন কলকাতা কলেজ স্ট্রিট যাও, কলেজ স্ট্রিট গিয়ে কাগজ কেনো, কালি কেনো। তোমার দোকানে প্রবলেম হলে তুমি দোকান বন্ধ করো, তারপরে যাও গিয়ে সেই প্রবলেম সলভ করো। সুতরাং এইভাবে ব্যবসা চালানো আমরা বুঝতে পারছি যে সম্ভব নয়। তাই ব্যবসা সঠিকভাবে চালাতে হলে অ্যাট ফার্স্ট তোমাকে ব্যবসায়ী সংগঠনের কিছু নিয়ম নীতি মেনে নিতে হবে এবং সেই সংগঠনের অঙ্গীভূত হতে হবে। দিস ইজ দ্য ফোকাল পয়েন্ট অফ অর্গানাইজেশন। সো আমরা যে পয়েন্টে ছিলাম সেটা হচ্ছে পুঁজি জোটের আবির্ভাব। ঠিক এই কারণেই আমরা দেখছি ইউরোপিয়ান কোম্পানিগুলো তাদের নিজেদের মধ্যে জোট তৈরি করছে, যাতে নিজেদের ব্যবসা সচল থাকে। এবং সেই ব্যবসায়ীদের কিছু নিয়ম নীতি আছে, আমরা অত যাচ্ছি না বিষয়। আমাদের আজকের আলোচনার বিষয় যেহেতু সাম্রাজ্যবাদ, যে কিভাবে সাম্রাজ্যবাদ তৈরি হয় বা গড়ে ওঠে, বা তার পেছনে ফ্যাক্টরগুলো কি কি দায়ী, সেই কারণটার মধ্যেই আমরা ঘোরাফেরা করছি। তাহলে এইভাবে যখন জোট গড়ে ওঠে, সেই জোট কি করে, তারা আরো বেশি করে ব্যবসায়িক প্রতিযোগিতা শুরু করে এবং ব্যবসার বৃদ্ধি ঘটায়। ফলত ব্যবসা যখন বৃদ্ধি ঘটে যাবে, তখন তাদের মধ্যে মুনাফা বৃদ্ধি হবে। আর এই মুনাফা কি করবে, সেই কোম্পানিগুলোর হাত শক্ত করবে। হাত শক্ত হলে সে তখন কোনো অনির্দিষ্ট বা অজানা প্রতিযোগিতায় অংশগ্রহণ নিতে পিছু পা হবে না। এই দুঃসাহসিক কার্যকলাপ, কোনো দেশ দখল করা, এক প্রান্ত থেকে পৃথিবীর অন্য প্রান্তে ছুটে যাওয়া, এটা যেতে গেলে অনেক বুকের বল লাগে। আর এই বলটা এসেছিল তাদের এই অর্থনৈতিক সমৃদ্ধির মধ্যে দিয়ে। ফলত একদিকে যেমন প্রয়োজনীয়তা, পাশাপাশি অর্থনৈতিক সমৃদ্ধি তাদেরকে প্রভোগ করেছিল পৃথিবীর অন্য প্রান্তে ছুটে যাওয়া। ফলত এই শক্তি তাদেরকে সাম্রাজ্যবাদের পথে ঠেলে দেয়। নেক্সট যে পয়েন্টটা আমি আলোচনা করব সেটা হচ্ছে বিশ্বের ভূখণ্ড বন্টন, অর্থাৎ পৃথিবী ভাগ করে নেয়। কথাটা খুব উৎকট হলেও এটা সত্যি যে আমরা দেখছি প্রথম বিশ্বযুদ্ধের সময়, প্রাককালে বা আজকেও আমরা যদি দেখি, প্রথম বিশ্বযুদ্ধের কথা ছেড়ে দিই, আমরা আজকের পারপাস দিয়ে আলোচনা করে ব্যাকে ফিরে যাব। আজকেও আমরা যদি দেখি যে পৃথিবীর মেজর মেজর কোম্পানিগুলো, যেটাকে আমরা বলি মাল্টি ন্যাশনাল কোম্পানি, এই কোম্পানিগুলো তাদের ব্যবসার সার্কেল তৈরি করে নিয়েছে। যেমন ধরো, তারা বোঝাপড়া করে নেয় যে তারা পৃথিবীর কোন পার্টে বা কোন অংশে ব্যবসা করবে। উদাহরণ দিই, এখন যে আমরা জানি মোবাইল কোম্পানিগুলো কি হারে ব্যবসা করছে, চাইনিজ কোম্পানিগুলো আমাদের দেশে রমরমিয়ে ব্যবসা করছে, কিন্তু সে তুলনায় অ্যাপল, নোকিয়া, স্যামসাং, স্যামসাং যদিও একটা ভালো পরিস্থিতিতে আছে, কিন্তু এই অ্যাপল, নোকিয়া, ব্ল্যাকবেরি, তারপরে ধরো সোনি, এই সমস্ত ফোনগুলো কিন্তু আমাদের দেশে খুব একটা ভালো মার্কেট পায়নি। বরং তারা এদেশ থেকে ছেড়ে অন্য কোনো মার্কেটে তাদের ব্যবসা আরো রমরমিয়ে চলছে। এই যে মার্কেটের চাহিদা, চাহিদা অনুযায়ী সার্কেল ভাগ করে নেয়। আমাদের দেশে যেহেতু চাইনিজ ফোনের চাহিদা অনেক বেশি, যেহেতু সে অনেক বেশি ফিচার্স দেয়, সেটা অ্যানাদার ইস্যু, বাট চাহিদা তো আছে। সেই চাহিদার বাজারকে সার্ভে করে, বিচার করে কোম্পানিগুলো নিজেদের মধ্যে বোঝাপড়া করে। ফলত এশিয়া, আফ্রিকা, ল্যাটিন আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া, এই যে পৃথিবীর পার্টগুলো আছে,
এই পার্টগুলোতে কোম্পানিগুলো নিজেদের মতো করে ব্যবসা ছড়িয়ে দেয়। ফর এক্সাম্পল, আমাদের দেশের মুকেশ আম্বানি রিলায়েন্স কোম্পানির মালিক আমরা জানি, এখন প্রত্যেকেই ওয়াকিবহাল থ্রু জিও কোম্পানি। এই যে জিও টেলিকম, এটা শুধু আমাদের ভারতবর্ষে যে চলছে তা নয়, তারা কিন্তু আফ্রিকা আফ্রিকার সার্কেলটাকে চুজ করেছে। সিমিলারলি এয়ারটেল শুধুমাত্র ভারতে চলছে তা নয়, পাশাপাশি আফগানিস্তান, উজবেকিস্তান, কাজাকিস্তান এই সমস্ত ক্ষেত্রে এবং আফ্রিকার কিছু অংশ, উত্তর আফ্রিকার কিছু অংশ, তাতে সেখানে কিন্তু এয়ারটেল কোম্পানি চলছে। আবার বিপরীত দিকে যদি ভোডাফোনের দিকে দেখি, সেখানে দেখবো আমরা ভারতবর্ষ, চীন এবং ইংল্যান্ড, ফ্রান্স, জার্মান সব একাধিক অঞ্চলে তারা ব্যবসাটা রমরমিয়ে চালাচ্ছে। ঠিক এইভাবেই এক একটা কোম্পানি নিজেদের সার্কেল অনুযায়ী তারা পৃথিবীর অংশগুলোকে বেছে নিয়েছে এবং তারা ব্যবসা চালাচ্ছে। এতে করে কি হয়, কেউ যদি এক একটা এরিয়া বেছে নেয়, ফর এক্সাম্পল আমাদের মুকেশ আম্বানির কথাই ভাবি, আমাদের ভারতবর্ষে আমাদের এখানে এখন জিও একাধিপত্য চালাচ্ছে। আগে কিন্তু এই পরিস্থিতিটা ছিল না। এই যে জিও কোম্পানি প্রথমে কি করলো, আমাদেরকে ফ্রিতে ইন্টারনেট ব্যবহার করার সুযোগটা দিল এবং আমরা প্রত্যেকে আনন্দ সহকারে সেটা ব্যবহার করেছিলাম। যদিও আমি বিষয়টা অনেক পরে পাই ফেসিলিটিস। তো যাই হোক, প্রথমে জিও আমাদেরকে কি করলো, পার ডে আনলিমিটেড ডেটা দিত। অথচ এই জিও ব্যবহার করার আগে আমি আমার কথা বলতে পারি, নিজে 1 GB ব্যবহার করেছি 1 মাসে। কিন্তু এখন 1 GB তো দূরের কথা, 3 GB ডেটাও কম পড়ে যায় একদিন। এই যে পরিস্থিতিটা, অর্থাৎ জিও প্রথমে ফ্রিতে ইন্টারনেট অ্যাক্সেস করার সুবিধা দিল, মানুষকে হ্যাবিচুয়েট করে দিল, এবং তারপরে হঠাৎ করেই শোনা যাচ্ছে যে জিও প্ল্যান আর কাজ করবে না যদি না 399 রুপিস রিচার্জ করা হয় এবং তার সঙ্গে 99 রুপিস প্রাইম মেম্বার অ্যাক্টিভেট যদি না করা। এই যে হঠাৎ করে বললো যে আমি সব ফ্রিতে দেব, আবার হঠাৎ করেই বলে দিল যে না, আর ফ্রিতে আমি দেব না, এবার তোমাকে রিচার্জ করতে হবে। এই যে দুম করে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, এটা একক কর্তৃপক্ষ না হলে করা কিন্তু পসিবল নয়। কেন বললাম এই কথাটা? কারণ এখানে যদিও এয়ারটেল, ভোডাফোন, আইডিয়া আরো অনেক কোম্পানি আছে, কিন্তু তাদের সেই অর্থে অতটা প্রভাব প্রতিপত্তি আর নেই। ফলত টেলিকম কোম্পানিটা এক কথাই বলতে গেলে মুকেশ আম্বানির থ্রুতেই চলছে এবং সে যা সিদ্ধান্ত নিচ্ছে অন্যান্য কোম্পানিগুলোকেও অধিকাংশে মেনে নিতে হচ্ছে। ফলত তুমি দেখো, আজকের নেটওয়ার্ক কানেকশনগুলোর দিকে যদি তাকাও, তাহলে দেখতে পাবে কোনো কোম্পানির সঙ্গে কোনো কোম্পানির অফার দেওয়ার ক্ষেত্রে খুব একটা মানে পার্থক্য আমরা দেখতে পাই না। ওই 1 টাকা 2 টাকা কি 10 টাকা 5 টাকা এদিক ওদিক হতে পারে। তুমি যদি 399-এ 1.5 GB ডেটা পাও, তো হয়তো ভোডাফোন দিতে পারে 400 টাকা বা 400, 1 টাকা এদিক ওদিক। সুতরাং এই যে মনোপলি বা একাধিপত্য, এই একাধিপত্যটা কিন্তু তৈরি হয় পুঁজি জোটের এই বিশ্বের ভূখণ্ড বন্টনের মধ্য দিয়ে। যেহেতু ভূখণ্ড বণ্টিত হয়ে গেছে, তাই এখানে জিও কোম্পানিরই প্রাধান্য প্রতিষ্ঠিত থাকবে। এতে করে কি হবে? এতে করে কোম্পানি যেমন ইচ্ছা, যেভাবে ইচ্ছা আমাদেরকে চালাতে পারে। হঠাৎ কোনো একদিন শুনবে যে সমস্ত ফ্রি সার্ভিস বন্ধ হয়ে গেছে, কল করলেও 1 টাকা আর ইনকামিং কল এলেও 1 টাকা। শুনতে পারো, কোনো অবাক হওয়ার কিছু নেই। তুমি চাইলে ফোন করো, না হলে করো না। কিন্তু এখন যা পরিস্থিতি হয়েছে, আমরা কেউ ফোন ছাড়া নিজেদেরকে কল্পনা করতে পারবো না। ফলত এই যে আমাদের ডিপেন্ড করা, ফোনের উপর নিজেদেরকে ডিপেন্ডেবল করে তোলা, এই বিষয়টা কিন্তু কোম্পানি খুব ভালোভাবে জানে, আর এই বিষয়টারই সুযোগ তারা নেবে এবং এখন নিচ্ছে বলা যায়। এতে করে কি হবে? এতে করে সে যেমন ইচ্ছা তার প্রোডাকশন কস্ট বৃদ্ধি করতে পারে, যেমন ইচ্ছা ডেটার দাম বাড়িয়ে দিতে পারে, কল চার্জ বাড়িয়ে দিতে পারে। আর দাম বাড়ালে আমরা যে কিনবো না তা তো নয়, আমরা তো কিনবোই।
ফলত তাদের আলটিমেট কি হবে? তাদের মুনাফা বৃদ্ধি হবে, লাভ বৃদ্ধি হবে। আর লাভ বৃদ্ধি হওয়া মানে আমরা জানি যে কিভাবে একটা কোম্পানি শক্তিশালী হয়ে ওঠে। আর শক্তিশালী হলেই তার একটা কিন্তু সেই শক্তির বহিঃপ্রকাশের প্রবণতা দেখা যায়। তোমার শরীরে হঠাৎ করে যদি শক্তি চলে আসে, তুমি আর কাটারি দিয়ে মানে গাছের ডাল কাটতে যাবে না, তুমি হাত দিয়ে ভাঙার চেষ্টা করবে। সেই রকমই মানে বিষয়টা হচ্ছে যে ওই কোম্পানিগুলো তাদের শক্তির বহিঃপ্রকাশ ঘটানোর জন্য তারা কিন্তু অন্য জায়গা দখল করে সেখানে ব্যবসা করার চেষ্টা চালাবে, তাদের ব্যবসার বিস্তার ঘটাতে চাইবে। আর যখনই বিস্তার ঘটাতে চাইবে তখন অন্য এরিয়ায় যাবে, অন্য এলাকায় অন্য কোম্পানিকে দখল করার চেষ্টা করবে। এইভাবে দখল করে নিয়ে তাদের কোম্পানিকে গ্রাস করে তারা কিন্তু এককভাবে বেঁচে থাকার চেষ্টা করবে। এই রকম কিন্তু অনেক ঘটনায় আমি যদি উদাহরণ দিই তোমাদের চোখের সামনে ধরা পড়বে। একবার মন দিয়ে ভাবার চেষ্টা করো, এই যে স্মার্টফোন, স্মার্টফোন যখন ছিল না তখন কি ছিল? তখন তুমি কি কি জিনিস দেখতে পাবে? রেডিও দেখতে পাবে, টেপ রেকর্ডার দেখতে পাবে, ক্যামেরা দেখতে পাবে, পাশাপাশি টিভির একটা চাহিদা। এই যে এতগুলো জিনিসকে কিন্তু একা একটা স্মার্টফোন কোম্পানি গ্রাস করে নিয়েছে। আজকে তুমি রেডিও চাইলেও দেখতে পাবে না, ফোনে পেয়ে যাবে, হয়তো খুব পুরানো কোনো জায়গায় গেলে দেখতে পাবে। টেপ রেকর্ডার, অডিও ক্যাসেট, ভুলে যাও। তাহলে এই যে কোম্পানিগুলো কি হলো? ক্যাসেট কোম্পানি কোথায় গেল? ডেলট্রন, সন্তোষ। টেপ রেকর্ড মানে রেডিও কোম্পানিগুলো কোথায় গেল? তারপর ধরো কোডাক ক্যামেরা, সেগুলি কোথায় গেল? আর কোনো কিছুর অস্তিত্ব নেই, কোম্পানিগুলো আস্তে আস্তে উঠে গেছে বা অন্য কোম্পানির সঙ্গে, বড় কোম্পানির সঙ্গে মিশে গেছে। এই মিশে যাওয়ার ব্যাপারটাও কিন্তু আজকে আধুনিক যুগে খুব লক্ষণীয়। আমরা দেখছি হঠাৎ করেই একটা কোম্পানির অস্তিত্ব হারিয়ে যাচ্ছে। ফর এক্সাম্পল, তোমরা মটোরোলা কোম্পানির নাম জানো, মোবাইল কোম্পানি। মটোরোলা কোম্পানি কিন্তু নিজেকে আর চালাতে পারছে না, ফলত তাকে কিন্তু লিনোভো কোম্পানি কিনে নিয়েছে, চাইনিজ কোম্পানি। মটোরোলা ছিল আমেরিকার শিকাগো কোম্পানি, শিকাগো এরিয়ার কোম্পানি, তাকে চায়নার লিনোভো কোম্পানি কিনে নিয়েছে। অনুরূপভাবে একটা সময় নোকিয়া ফোন পাওয়া যাচ্ছিল না। কেন? না, নোকিয়া আর অত কস্টলি প্রোডাক্ট নিয়ে মার্কেটে কম্পিটিশন করতে পারছিল না অন্যান্য সস্তা ব্র্যান্ডের প্রতিযোগিতায় কোম্পানির সঙ্গে। ফলত সে বাধ্য হয়ে মাইক্রোসফটের সঙ্গে তাকে মিশে যেতে হয়েছিল। এইভাবে কোম্পানিগুলো তাদের একাধিপত্য প্রতিষ্ঠিত করে এবং যে এই প্রতিযোগিতায় টিকে থাকে আলটিমেটলি সেই হয় পৃথিবীর বা কোম্পানি বা যে এরিয়ায় সে রাজত্ব করে সেখানকার একক একচ্ছত্র অধিপতি। ফলত এইভাবে আমরা দেখছি কি পৃথিবীতে সাম্রাজ্যবাদের ধারণাটা গড়ে ওঠে। তাহলে আমরা আবার পড়ায় ফিরে যাই পুনরায়, এটা যদিও আমি পড়াচ্ছিলামই। তাহলে আমরা আলোচনার মধ্য দিয়ে কি দেখলাম? আলোচনার মধ্যে দিয়ে যেটা দেখলাম সেটা হলো ইংল্যান্ডের গড়ে ওঠা শিল্প বিপ্লব। এই শিল্প বিপ্লবের ফলে শিল্পের উৎপাদন এক ধাপে কয়েক গুণ বেড়ে যাওয়া, আর উৎপাদন বেড়ে যাওয়ার ফলে উৎপাদিত পণ্য বিক্রি করার তাগিদ এবং সেই বিক্রি হয়ে যাওয়া এবং চাহিদার যোগান দেওয়ার সূত্রে কাঁচামালের যোগানের প্রয়োজনীয়তা, এই সবটাই কিন্তু তাদেরকে অন্য দেশ দখল করতে প্ররোচিত করেছিল, যেটা পরবর্তীকালে একটা তিক্ত প্রতিযোগিতার রূপ নেয়। এই প্রতিযোগিতা থেকে এক একটা দেশের শত্রুতে পরিণত হয় এবং সেই শত্রুতার বর্ষবর্তী হয়ে তারা নিজেদের মধ্যে শক্তি জোট গড়ে তোলে। এই বিষয়টা আমি পরে আলোচনা করব, শক্তি জোটের ব্যাপারটা, কিভাবে প্রথম বিশ্বযুদ্ধে দুটো বিরোধী শক্তি জোটে ভাগ হয়ে যায়। ফলত এই শক্তি জোটের সন্দেহ প্রবণতা, একে অপরকে সহ্য করতে না পারা এবং সর্বোপরি দেশ দখলের উগ্র বাসনা কি করেছিল? প্রথম বিশ্বযুদ্ধের পটভূমিকা তৈরি করে দেয়।
তাহলে সাম্রাজ্যবাদ হচ্ছে এমন একটা কুৎসিত ভয়ানক সত্যি যেটা কিনা ইউরোপকে পুরো নেস্তানাবুদ করে দেয় পরবর্তীকালে যুদ্ধের মাধ্যমে। এই হচ্ছে আমাদের আজকের আলোচনা, সাম্রাজ্যবাদ। তোমরা বিষয়টা ভালো করে তৈরি করার চেষ্টা করবে, এবং যদি কখনো কোনো এই বিষয়ে প্রশ্ন আসে, প্রশ্ন লিখে রাখবে, পরে আমাকে এই নিয়ে প্রশ্ন করবে, আমি আবার বিষয়টা পরে তাহলে আলোচনা করে দিতে পারবো। ধন্যবাদ, ভালো থেকো প্রত্যেকে।